রিপোর্ট রাইটিংয়ের ধারাবাহিক আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি রিপোর্ট রাইটিং করে দিয়েছি, তাদের লিঙ্ক আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি তোমাদের করাচ্ছি প্লেন ক্র্যাশের একটি রিপোর্ট রাইটিং। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই রিপোর্ট রাইটিংটি যদি তোমরা সত্যি বলতে কি খুব যদি গুরুত্ব দিয়ে দেখো, তাহলে তোমরা একটি প্লেন ক্র্যাশের রিপোর্ট রাইটিং থেকে পৃথিবীতে যত ধরনের প্লেন ক্র্যাশের রিপোর্ট রাইটিং আসুক না কেন তুমি লিখতে পারবে। আমি কথা দিচ্ছি তুমি অবশ্যই লিখতে পারবে। সেই জন্য তুমি সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে, ঠিক আছে? আর আমি তোমাদের এই রিপোর্ট রাইটিংটি খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? তাহলে আজকে আমি যে রিপোর্ট রাইটিংটি আলোচনা করবো সেটি হচ্ছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। এটি ঘটেছে 2025 সালে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার 2025-এর ঘটনা আপনি 2026-এ এই জুলাই মাসের শেষের দিকে কেন করাচ্ছেন? আসলে বিষয়টা হচ্ছে, দেখো, রিপোর্ট রাইটিং তো রিপোর্ট রাইটিং হয়, তাই না? তো আমি যেহেতু একটা মানে পেয়েছি, একটা মানে হিন্টসগুলো পেয়েছি, সেই জন্য এই হিন্টসের উপরেই ডিপেন্ড করে তোমাদেরকে আমি একটা প্লেন ক্র্যাশের রিপোর্ট রাইটিং লিখে দিচ্ছি। যাই হোক, আমরা তাহলে ক্লাসটি শুরু করি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। দেখো এখানে ডেট অ্যান্ড প্লেস দেওয়া আছে, আহমেদাবাদ 13 জুন 2025। দেখো ফ্লাইট ডিটেলস দেওয়া আছে এখানে আমাদের, এয়ার ইন্ডিয়া ফ্লাইট A1171 আহমেদাবাদ টু লন্ডন। টাইম অ্যান্ড লোকেশান দেওয়া আছে, জাস্ট আফটার টেক অফ নিয়ার দ্য এয়ারপোর্ট, ক্র্যাশড ইন্টু মেডিকেল কলেজ হোস্টেল। তারপর দেখো ক্যাজুয়ালিটিস দেওয়া আছে, হতাহত বা ভিকটিমস দেওয়া আছে। 242 অন বোর্ড, মানে আমাদের প্যাসেঞ্জার্স ছিলেন, মানে সেই প্লেনে যাত্রী সংখ্যা ছিলেন 242 জন। এর মধ্যে 241 ডেড, মারা যান, 1 সার্ভাইভার, একজন বেঁচে ছিলেন। ক্যাজুয়ালিটিস অন দ্য গ্রাউন্ড, আর কিছু কিছু মানে যখন প্লেনটা ক্র্যাশ করে তখন নিচে থাকা যে সমস্ত কিছু মানুষ তারাও কিন্তু কিছু মারা গিয়েছিলেন, সেইগুলো এখানে বলা হলো। কজ অফ অ্যাক্সিডেন্ট, দেখো কি বলা হয়েছে, ইঞ্জিন স্টপ ডিউ টু ফুয়েল কাট অফ, ইনভেস্টিগেশন আন্ডারওয়ে। বলা হয়েছে যে ফুয়েল শেষ হয়ে যাওয়ার জন্য ইঞ্জিনটি স্টপ হয়ে গিয়েছিল, যাই হোক মানে কিছু একটা হয়েছিল ইঞ্জিন, মানে ফুয়েল কাট অফ হওয়ার জন্য, এবং এখনও কিন্তু আমাদের তদন্তটা চলছে। তারপর দেখো রেস্কিউ অপারেশন, এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব যে কুইক অ্যারাইভাল অফ রেস্কিউ টিমস, মানে রেস্কিউ উদ্ধার কার্যের যে টিমগুলো তারা খুব দ্রুত চলে এসেছিল। শিফটিং অফ ইনজিওর্ড অথবা ভিকটিমস, এবার ওই ইনজিওর্ড বা ভিকটিমসগুলোকে আমরা কি করেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত আমরা শিফট করেছি। রিয়াকশনস অথবা কনক্লুশন, এখানে দেখো বলা হয়েছে যে কন্ডোলেন্স ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড লিডার্স আর স্টেট অফ ডিপ শক অ্যাক্রস দ্য কান্ট্রি। সমবেদনা জানিয়েছেন আমাদের সরকার এবং বিভিন্ন নেতাগণ। আর এটা সত্যি বলতে কি আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে একটা গভীর শোকের ছায়া নিয়ে এসেছিল, তাই না? তাহলে এবার আমরা যে এতক্ষণ এই যে হিন্টসগুলো পড়লাম, এটা পড়ার পরে তো আমাদেরকে একটা টাইটেল লিখতে হবে, তাই না? তাহলে টাইটেলটা কি দেওয়া যায়, তোমরা নিশ্চয় মনে মনে ভেবে নিয়েছো। হ্যাঁ, টাইটেলটি দেওয়া যায় যে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। তুমি ঠিকই বলেছো, কি লিখবে, যে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। সহজ করে আমি একটি টাইটেল এখানে উপস্থাপন করলাম, ঠিক আছে? তাহলে ধরো এবার যদি এই দুর্ঘটনাটি ঘটতো মুম্বাই, তা তুমি লিখতে যে মুম্বাই প্লেন ক্র্যাশ। যদি ঘটনাটি ঘটতো কলকাতায়, তাহলে তুমি লিখতে যে কলকাতা প্লেন ক্র্যাশ। যেখানে ঘটনাটি ঘটবে প্লেন ক্র্যাশ সংক্রান্ত, তুমি জাস্ট সেখানে কি করবে, এই বিষয়টিকে লিখে দেবে, ঠিক আছে? তারপর তুমি লিখবে বাই আ স্টাফ রিপোর্টার, লিখে ফেলবে সুন্দর করে। এইবার তুমি কি এই বিষয়টি সম্বন্ধে একটি সুন্দর করে রিপোর্ট উপস্থাপন করবে। হ্যাঁ, আমি তোমাদের সামনে এই রিপোর্টটি দেখো সুন্দর করে উপস্থাপন করে দিয়েছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও এবং এইগুলোকে খাতাতে সুন্দর করে লিখে নাও, তারপর তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদের সুবিধার্থে এরপরে দেখো কত সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছি ছবির মাধ্যমে, ঠিক আছে? চলো দেখে নাও ব্যাপারটি। আচ্ছা, তো এই যে তোমরা এখানে যে বিষয়টি দেখলে ইংলিশে, এখানে আমি তার বাংলাতে দেখো এই ব্যাপারটি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বাংলাটা হবে আমাদের এরকম, ঠিক আছে? কেমন হবে বাংলাটা না, দেখো 6 আগস্ট 2025 কলকাতা, 12 জুন 2025 তারিখে, কারণ ঘটনাটি ছিল 12 জুনের, তাই না? ঘটনাটি ছিল আমাদের 12 জুনের, ঠিক আছে? গুজরাটের আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, যা আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই বিমানটি বিমানবন্দরের কাছে একটি মেডিকেল কলেজের
হোস্টেল ভবনের উপর বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানটিতে 242 জন আরোহী ছিলেন। দুঃখজনকভাবে 241 জন নিহত হন এবং মাত্র একজন প্রাণে বেঁচে যান তার মধ্যে। তাহলে কি দেখতে পেলে, 242 জনের মধ্যে 241 জনই মারা যান, একজন কেবল মতো পেয়েছিলেন। মাটিতে থাকা কয়েকজনও নিহত হন। এই যে দুর্ঘটনা ঘটেছিল এর ফলে সেই সময় স্পটে যারা গ্রাউন্ডে ছিলেন তাদেরও মধ্যে বেশ কিছুজন মানুষ মারা যান। প্রতিবেদনে বলা হয়েছে যে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জন্য ইঞ্জিনগুলো কাজ বন্ধ করে দিয়েছিল। তাহলে ফুয়েল শেষ হয়নি, বলা হয়েছিল যে মানে ফুয়েলটা হয়তো আসছিল না কোনো একটা কারণে, সেই জন্য এটা এই হয়েছিল আর কি। তবে এটি কীভাবে ঘটলো তা এখন স্পষ্ট নয়। অনেক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে আসেন। সরকার এবং অনেক নেতা শোক প্রকাশ করেছেন। এটি ছিল পুরো দেশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। ঠিক আছে, আমরা এইবার এই বিষয়ের পরিপ্রেক্ষিতে একটা একটা করে বাক্যগুলো নেব এবং তাদের অনুবাদগুলো করার চেষ্টা করব সুন্দরভাবে এবং সহজভাবে। তাহলে চলো। আচ্ছা, প্রথমেই দেখো, একটি খুব ভয়াবহ দুর্ঘটনার ছবি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সময়টি ছিল 12 জুন 2025 সাল। গুজরাটের আমেদাবাদে হয়েছিল। দুপুর, মানে এখানে সময় উল্লেখ করা নেই, তবে আমি একটি সময় এখানে দিয়ে দিয়েছি আমার মতো করে, যে দুপুর 1:38 একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল আমাদের আমেদাবাদে। ঠিক আছে, চলো দেখো। তাহলে আমরা এই ছবির মাধ্যমে কি দেখতে পেলাম? তাহলে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পেলাম যে 6 আগস্ট 2025 কলকাতা, 12 জুন 2025 তারিখে গুজরাটের আমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। তাহলে দেখো, আমরা এখানে লিখব যে 12 জুন 2025 তারিখে, তাহলে আমরা কি লিখছি যে 12 জুন 2025। তোমরা এইরকমভাবেই লিখবে। যদি ডেট পাল্টে দেয় তো ডেট পাল্টে দাও। ধরো জুলাই দিল, তুমি জুলাই লিখবে। ধরো 12 জায়গাতে দিল 5, তো তুমি 5 লিখবে। তাহলে 5 জুলাই 2025, 26, 27 যা দেবে তাই লিখবে। কি লিখবে যে একটি ভয়াবহ দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা। তাহলে এখন একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার বাংলা ইংরেজি কি হবে না তো আর টেরিবল প্লেন ক্র্যাশ, তাই না? আর টেরিবলি প্লেন ক্র্যাশ, একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা। তা তুমি এই যে বাক্যাংশকে এটাকে তুমি মুখস্থ করে নাও, তাহলে তো হয়ে গেল। কারণ দেখো, আমাদের একটি প্লেন দুর্ঘটনার মাধ্যমে তো আমরা অনেক প্লেন দুর্ঘটনার রিপোর্ট রাইটিং শিখছি, তাই না? কিংবা এই ঘটনার সঙ্গে ধরো বাস অ্যাক্সিডেন্ট ঘটলো, তুমি তাও বলতে পারো। তুমি কি লিখবে তখন? যে টেরিবলি বাস অ্যাক্সিডেন্ট, তুমি এরকম লিখবে, তাই না ব্যাপারটা? তাহলে কি লিখবে? যে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, এর ইংরেজি হচ্ছে টেরিবলি প্লেন ক্র্যাশ। হলো। এবার কি ঘটে? ঘটে ইংরেজি কি? হ্যাপেন্ড। এটা তো পাস্ট টেন্স, সেই জন্য আমরা কি লিখেছি? হ্যাপেন্ড। কোথায়? কোথায়? মনে মনে দেখো একটা প্রশ্ন আছে যে কোথায় ঘটে, না তো ইন আহমেদাবাদ, আহমেদাবাদে ঘটে। এবার আহমেদাবাদটা কোন জায়গা? না তো গুজরাট, তাই গুজরাট চলে এলো এখানে। তাহলে এখন আমরা কি করলাম? এখন আমরা করলাম দেখো যে 12 জুন 2025, মানে 12 জুন 2025 তারিখে কোথায় না কি ঘটে? না তো একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, এর ইংরেজি কি? টেরিবলি প্লেন ক্র্যাশ। কি হলো? এটা ঘটে, তাহলে হ্যাপেন্ড মানে ঘটা। কোথায় ঘটে? না তো আহমেদাবাদ। আহমেদাবাদে আগে ইন বসবে। হ্যাঁ, আমরা জানি যে ইন এবং অ্যাট এই দুটো প্রিপোজিশন আমাদের প্লেসের আগে বসে, কিন্তু অ্যাট বসবে ছোট ছোট জায়গা যেগুলো গুরুত্বপূর্ণ নয়, মানে যে সমস্ত জায়গার পরিচিতি কম সে সমস্ত জায়গাতে। আর ইন বসবে বড় বড় জায়গা যাদের গুরুত্ব রয়েছে এবং যেইগুলোকে লোকে জানে চেনে, সেই সমস্ত জায়গাতে বসবে ইন। সেজন্য ইন আহমেদাবাদ। আহমেদাবাদটা কোথায়? গুজরাট। ব্যাপারটা বুঝতে পারা গেছে? এইবার দেখো, আমি তোমাদের জন্য আরো সুন্দরভাবে উপস্থাপন করেছি এই বাক্যটার প্রত্যেকটি পার্টস অফ স্পিচ। ঠিক আছে, দেখো, আহমেদাবাদ বা গুজরাট, 12 জুন 2025 এইগুলো কিন্তু পুরোটাই প্রপার নাউন। এরা এক একটা সবাই প্রপার নাউন। দেখো, আহমেদাবাদ বলো, গুজরাট বলো, 12 জুন 2025 বলো, ঠিক আছে। এবার দেখো টেরিবলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন বলো তো? কারণ এই যে প্লেন ক্র্যাশটা হলো, এই প্লেন ক্র্যাশটা কেমন হয়েছিল, মানে প্লেন ক্র্যাশটাকে আমরা কি করছি? মডিফাই করছি। তো এবার ওই জন্য টেরিবিলিটি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো প্লেন ক্র্যাশ, এটা তো নাউন, তাই না? এটা একটা নাউন ফ্রেজ হিসাবে বসেছে। হ্যাপেন্ড, হ্যাপেন্ডটা কি? ভার্ব। হ্যাপেনটা ভার্ব, এটা আমাদের V2 ফর্মে আছে। V1 ফর্মে হলে কি হতো? আমাদের এটা হতো হ্যাপেন, হ্যাপেন, হ্যাপেন্ড, হ্যাপেন্ড, ভার্বের থার্ড ফর্মটাও। এবার দেখো ওয়ান বা ইন, এটা কিন্তু প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পরের বাক্যে যাই, দেখি বিষয়টা কি। ও, এইখানে দেখো আমাদের একটা সুন্দর ছবি রয়েছে। এই ছবির মাধ্যমে আমরা কি দেখছি? যে এই A1
171 এই প্লেনটি কি করেছিল না, তো আহমেদাবাদ থেকে আমাদের লন্ডনে যাচ্ছিল। যদিও আমাদের আহমেদাবাদটা এই জায়গাতে, লন্ডনটা এই জায়গাতে, যাই হোক বিষয়টি, আমাদের প্লেনটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছে। ঠিক আছে, নিরাপদ যাত্রা, শুভকামনা সবাইকে জানিয়ে আমরা কি করেছিলাম, যেতে শুরু করেছিলাম। তাহলে চলো আমরা এবার এটাকে বাক্যের মাধ্যমে উপস্থাপন করি এই ছবির বিষয়টিকে। আচ্ছা দেখো, বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, যা আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল। তাহলে এবার এটা সাবজেক্ট কোনটা, এটা সাবজেক্ট হবে দ্য প্লেন। ওয়াজ এয়ার ইন্ডিয়া ফ্লাইট A171 পুরোটাই। দ্য প্লেন মানে প্লেনটি, ওয়াজ মানে ছিল, এয়ার ইন্ডিয়া ফ্লাইট A171, ঠিক আছে। এটা কি করছিল, গোয়িং, যাচ্ছিল কোথায়, ফ্রম আহমেদাবাদ টু লন্ডন। কোনো জায়গা থেকে কোনো জায়গা বললে যে জায়গা থেকে শুরু হবে সেই জায়গার নামটা আগে লিখবে, তারপর যেই জায়গাতে যাবে তারপরে টু লিখে সেই জায়গাটার নামটা লিখবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে হয়ে গেল। এইবার আমরা এখানে এদের তো সম্বন্ধে তথ্য নিয়ে নিই চলো। দা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, এটি পদান্বিত নির্দেশক। ঠিক আছে, প্লেন শব্দটিকে নির্দিষ্ট করার জন্য বসছে, মানে কোন প্লেনটা, যে প্লেনটা কথা বলা হলো সেই প্লেনটাকে নির্দিষ্ট করার জন্য এখানে দাটা বসছে। ঠিক আছে, যেমন ধরো তুমি লিখছো যে গাছ, গাছ ইংরেজি কি, ট্রি, আমরা জানি প্রত্যেকেই। এবার যখন তুমি দা ট্রি লিখে ফেলবে তখন সেটা হয়ে যাচ্ছে নির্দিষ্ট করে ওই গাছটি। ধরো এখানে লেখা আছে বার্ড, BIRD, বার্ড মানে কি, পাখি, তাই না। এর আগে যখন আমি বসে দেবো দা বার্ড, তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে যে ওই পাখিটি, যে পাখিটিকে তুমি জানাতে চাইছো, বোঝাতে চাইছো, সেই পাখিটি। তাহলে দা যদি আমি কোনো একটা নাউনে আগে বসে দিই তাহলে সেটা হয়ে যাবে ডেফিনাইট, মানে নির্দিষ্ট করে বলা হবে। প্লেন, এটা আমাদের নাউন। ওয়াজ, এটা আমাদের ভার্ব, ঠিক আছে, আমরা জানি এটা আমাদের কি, ভার্ব। এবার দেখো এখানে লিঙ্কিং অথবা স্টেট ভার্ব হিসাবেও কাজ করেছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট A171, এটাও আমাদের কি বলতো, এটাও আমাদের হচ্ছে তোমার প্রপার নাউন, ঠিক আছে, বা ফ্রেজ, প্রপার নাউন ফ্রেজ। আচ্ছা গোয়িং, গোয়িং দেখো এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, নন ইনফাইনাইটিভ ভার্ব, এটি অসমাপিকা ক্রিয়া যা অতিরিক্ত তথ্যকে যোগ করছে। ফ্রম তো প্রেপোজিশন, আমরা জানি প্রত্যেকেই, ফ্রমটা কি আমাদের কাছে প্রেপোজিশন, আমরা এটা প্রত্যেকে জানি, যেহেতু এটা উৎসের দিক বোঝাচ্ছে। এবার দেখো আহমেদাবাদ, এটাও প্রপার নাউন, কারণ কোনো একটি নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে। টু তো আমাদের প্রেপোজিশন হয়, তাই না। আবার দেখো লন্ডন, এটা আমাদের প্রপার নাউন, কারণ এটা আমাদের একটি নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটা বিশেষ ঘোষণা রয়েছে তোমাদের জন্য, তোমরা একটু দেখো এই বিষয়টিকে। আচ্ছা, আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আর্টস বিভাগে টিউশন পড়াই, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। তোমরা যদি এই রকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমার কাছে পড়তে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে। আর তোমাদের জন্য তোমাদের অবগত করার জন্য আমি বলি, আমি সুধী থানার পারুলিয়াতে থাকি, তোমরা আমার কাছে টিউশন পড়তে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো আরও একটি ছবি আমাদের সামনে এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি যে A171 এই এয়ার ইন্ডিয়া আর যে ফ্লাইট, সেই ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল। এবং দেখো এইখানে একটা ছবি দেওয়া আছে, এখানে এই ছবির মাধ্যমে কি দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা বিল্ডিং আছে, দেখো আছে না। আচ্ছা, এই বিল্ডিংটি কি হচ্ছে, দেখো এই বিল্ডিংটি আমরা ক্র্যাশ করেছে, এই প্লেনটা কি করেছিল, এই বিল্ডিংকে ধাক্কা মেরেছিল, তাই না। চলো এবার এই ছবির মাধ্যমে আমরা কি বাক্য এখানে উপস্থাপন করতে পারি সেটাকে দেখে নিই। তাহলে আমরা দেখছি যে উড্ডয়নের পরপরই বিমানটি কি করলো, বিমানবন্দরের কাছে একটি মেডিকেল কলেজের হোস্টেল ভবনের উপরে আছাড় খেয়ে পড়লো, তাই না। তাহলে দেখো যে উড্ডয়নের পরে পরই, এটার ইংরেজি কি, উড্ডয়নের পরে পরই ইংরেজি কি হয়, তাই তো। আচ্ছা দেখো, উড্ডয়নের পরে পরে ইংরেজি হচ্ছে জাস্ট আফটার টেক অফ। কি লিখবে, জাস্ট আফটার টেক অফ। তোমাদের যে কোনো ধরনেরই প্লেন ক্র্যাশের রিপোর্ট থাকুক, তুমি উড্ডয়নের পরে পরে ইংলিশ লিখে ফেলবে জাস্ট আফটার টেক অফ। বিমানটি বিমানবন্দরের কাছে একটি মেডিকেল কলেজের হোস্টেল ভবনের উপর বিধ্বস্ত হয়, মানে পড়ে। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে বিমানটি, তাহলে বিমানটি ইংরেজি কি, দ্য প্লেন। এরপরে কি, বিধ্বস্ত হয় মানে বিধ্বস্ত হয়ে পড়েছিল, তাহলে এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে এটা পাস্ট টেন্স। সেজন্য ক্র্যাশড, সাবজেক্ট দ্য প্লেন, ভার্ব ক্র্যাশড, কোথায় না, তো নিয়ার দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরে পরেই। ক্র্যাশিং ইনটু আ হোস্টেল বিল্ডিং অফ আ মেডিকেল কলেজ, একটি মেডিকেল কলেজের হোস্টেল বিল্ডিংয়ের উপরেই কিন্তু পড়েছিল। ঠিক আছে, এই বাক্যটির আমরা এবার
এগুলো একটু নির্দিষ্ট করে দেখো। জাস্ট এটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, সময়কে আরও সুনির্দিষ্ট করছে, সেই জন্য জাস্ট এখানে অ্যাডভার্ব। আফটার এটি প্রেপোজিশন। টেক অফ এটি নাউন বা কম্পাউন্ড নাউন। দ্য আর্টিকেল বা ডিটারমিনেন্ট তোমরা জানো। প্লেন এটা তো নাউন। ক্র্যাশড এটা ভার্ব, এটা পাস্ট টেন্সে রয়েছে, V2 ফর্মে রয়েছে। নিয়ার এটা প্রেপোজিশন। দ্য আর্টিকেল। এয়ারপোর্ট এটাও তো নাউন, কারণ এয়ারপোর্ট, ঠিক আছে। ক্র্যাশিং এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা নন ফাইনাইটিভ ভার্ব হিসাবে এখানে বসেছে। ইনটু এটা প্রেপোজিশন। এটা আর্টিকেল বা ডিটারমিনার। হোস্টেল এখানে তো নাউন, আমরা জানি সবাই যে হোস্টেলটা হচ্ছে নাউন। এবার দেখো বিল্ডিং, বিল্ডিং তো নাউন, তাই না, নাম হয়েছে। অফ প্রেপোজিশন। আর্টিকেল বা ডিটারমিনার। মেডিকেল, মেডিকেলটা কি অ্যাডজেক্টিভ, বিশেষণ। এগুলো কলেজের ধরন বোঝাচ্ছে, মানে কলেজটা কোন ধরনের। দেখো কলেজ তো মেডিকেলও হয়, কলেজ তো আমরা এমনি নর্মাল পড়াশোনার জন্য কলেজে করি, কলেজ আবার বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য কলেজ হয়, তাহলে বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কলেজ হয়, তাহলে কলেজটা কেমন ধরনের, না তো এটি মেডিকেল, মানে এই কলেজটি মেডিকেল কলেজ, সেই জন্য এখানে এটি অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে, ঠিক আছে। কলেজ এটা তো নাউন আমরা জানি। তারপরে স্লাইডে চলো যাই আমরা। আচ্ছা এইবার দেখো এখানে আমাদের আরও একটি ছবি আছে। এই ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে প্লেন, এই প্লেনের মধ্যে দেখো, এই প্লেনের ভেতরের ছবি তোমাদেরকে দেখানো হয়েছে, এবং এই ভেতরে দেখো বেশ কয়েকজন যাত্রী রয়েছেন। তাহলে কতজন আরোহী ছিলেন এখানে, না তো 242 জন আরোহী ছিলেন। তাহলে চলো এই ছবির মাধ্যমে আমরা বাক্যটিকে কিভাবে উপস্থাপন করতে পারি। তাহলে আমরা উপস্থাপন করতে পারি এভাবে যে বিমানটিতে 242 জন আরোহী ছিলেন। এর ইংরেজি কি, বিমানটিতে 242 জন আরোহী ছিলেন। তাহলে এবার দেখো এখানে আমাদের লিখব আমরা যে দেয়ার ওয়ার 242 পিপল অন বোর্ড। তাহলে আমাদের বিমানটিতে 242 জন আরোহী ছিলেন, ঠিক আছে। দেয়ার এখানে অ্যাডভার্ব, এখানে বাক্যে সূচনা করার জন্য দেয়ারটা বসেছে, ঠিক আছে। এই দেয়ারের এখানে এমনিতে কোনো মানে নেই, এই বাক্যটির শুরুতে আমাদের এইটা বসেছি আমরা, কারণ এখানে আমাদের যেহেতু সাবজেক্টটি ঠিকঠাকভাবে উল্লেখ করা নেই সেই জন্য। তাহলে আমরা কি লিখবো, দেয়ার ওয়ার 242 পিপল অন বোর্ড। ধরো যদি আমাদের এখানে থাকতো যে সেখানে 200 জন যাত্রী ছিলেন, তাহলে আমরা তাই লিখতাম যে দেয়ার ওয়ার 200 পিপল অন বোর্ড, এরকম লিখতাম। ওয়ার এটি ভার্ব, বি ভার্বের এটি পাস্টের রূপ, ঠিক আছে। এটি বি ভার্বের মানে পাস্টের রূপ এটি, কারণ আমরা জানি যে অ্যাম, ইজ, আর এটি হচ্ছে বি ভার্বের V1 ফর্মের রূপ, মানে প্রেজেন্টের রূপ। আর বি ভার্বের তোমার এর রূপ হচ্ছে কি ওয়াজ এবং কি ওয়ার, আমরা জানি, ঠিক আছে। আর এর থার্ড ফর্মের রূপ কি বিন, BEEN, বিন, তাই না, এগুলো আমরা জানি। যাই হোক, এবার দেখো 242 এটি একটি অ্যাডজেক্টিভ, কারণ এখানে কতজন যাত্রী ছিলেন বা আরোহী ছিলেন সেই সম্পর্কে তথ্য দিচ্ছে, সেই জন্য এটা আমাদের কি অ্যাডজেক্টিভ। এবার যদি 242টা যদি একটি নির্দিষ্ট সংখ্যা হতো, যদি সেই নাম্বারটা কি বোঝাতো, তাহলে কিন্তু এটা তখন আমাদের হয়তো নাউন, ঠিক আছে। যেহেতু আমাদের যাত্রী কতজন ছিল একটা তথ্য আমাদেরকে দিচ্ছে, সেই জন্য এখানে 242টা হয়ে যাবে আমাদের কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার। পিপল, পিপল তো নাউন আমরা জানি, ঠিক আছে। এটি এখানে প্লুরাল ফর্ম হিসাবে বসছে, প্লুরাল নাউন হিসাবে বসছে। অন তো প্রেপোজিশন, বোর্ড এটি নাউন, কারণ অন বোর্ড একসাথে একটি ইডিয়ম বা ফ্রেজ হিসাবে কাজ করছে, যার অর্থ হচ্ছে উপস্থিত হওয়া বা সবার হওয়া, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এখানে আমাদের আরও একটা ছবি চলে এসেছে আমাদের স্লাইডে, আমরা দেখে এই ছবিটি একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের যে A1171 যে বিমানটি, সেই বিমানটি হচ্ছে এইটি, ঠিক আছে, এটা আমাদের এই বিমানটা। এইবার দেখো এই বিমানটা কি হয়েছে, একটা হসপিটালের উপরের অংশে দেখো ধাক্কা মেরেছে তো। এতে কি হয়েছে, আমাদের বিমানে মোট যাত্রী ছিলেন কজন, মানে আরোহী ছিলেন কজন, 242 জন। দুঃখজনকভাবে নিহত হন মানে মারা যান কজন, 241 জন। আর একজন প্রাণে বেঁচে যান। মনে করো এই ব্যক্তি, ইনি সে ভাগ্যবান ব্যক্তি যিনি প্রাণে বেঁচে যান, ঠিক আছে। তিনি বিমানের সিট 11A-তে বসেছিলেন, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। তাহলে তিনি একমাত্র ব্যক্তি যিনি ওই বিমানের 242 জন আরোহীর মধ্যে বেঁচেছিলেন, তাই না। আচ্ছা তাহলে এই যে ছবি আমরা দেখলাম, এই ছবির মাধ্যমে এবার বিষয়টিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। চলো তাহলে এবার দেখো, তাহলে আমরা কি লিখছি এখানে, আমরা লিখছি যে স্যাডলি, দুঃখজনকভাবে ইংরেজি কি স্যাডলি, দুঃখজনকভাবে ইংরেজি স্যাডলি লিখে ফেলো। 241 জন নিহত হন, 241 জন নিহত হন, তাহলে 241 জন ইংরেজি কি, তাহলে 241 পিপল,
241 পিপল, নিহত হন মানে মারা যান। তাহলে এখানে কি হবে, আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাহলে ডায়েড, ডায়েড, ঠিক আছে, ডায়েড এটা সেকেন্ড ফর্ম, আর ফার্স্ট ফর্মটা কি হবে, DIE, ডাই মারা যাওয়া। হ্যাঁ, ফার্স্ট ফর্মটা, সেকেন্ড ফর্ম হচ্ছে ডায়েড, ঠিক আছে, DIED, ডায়েড। তো আমাদের ডায়েড বসলো। অ্যান্ড অনলি ওয়ান পার্সন সারভাইভড, তাহলে তাদের মধ্যে মাত্র একজন নেই কি, অনলি ওয়ান মানে মাত্র একজন, অনলি ওয়ান মানে মাত্র একজন, ঠিক আছে, কে, একজন পেয়েছিলেন। তাহলে আমরা পার্সন লিখছি, কারণ আমাদের তো উল্লেখ করতে হবে, সেই জন্য আমরা পার্সন লিখছি। তাহলে স্যাডলি মানে দুঃখজনকভাবে, 241 পিপল মানে 200 জন ডেড মানে নিহত হন, এবং মাত্র একজন, তাহলে অনলি ওয়ান পার্সন, মাত্র একজন ইংরেজি অনলি ওয়ান পার্সন। বেঁচে যান ইংরেজি হচ্ছে সারভাইভড, বেঁচে যান মানে বেঁচে গিয়েছিলেন, সারভাইভড, এটাও ভার্বের সেকেন্ড ফর্মে আছে, আমাদের পাস্ট টেন্সে আছে এটাও, ঠিক আছে। চলো দেখে নিই পার্টস অফ স্পিচগুলো একবার। স্যাডলি এটা অ্যাডভার্ব, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ হিসাবে এটা পুরো বাক্যে বসেছে এবং আমাদের আবেগ বা মনোভাবটাকে প্রকাশ করছে। সো অ্যাডভার্ব এখানে আমাদের হচ্ছে স্যাডলিটা, ঠিক আছে। 241 এটা অ্যাডজেক্টিভ, কারণ দেখো কতগুলো লোক সেটা বোঝাচ্ছে, তাহলে লোকের সম্বন্ধে আমাদের একটা ধারণা দিচ্ছে যে কতজন লোক। পিপল এটা নাউন, ডায়েড এটা ভার্ব, এটা পাস্ট টেন্সে রয়েছে, তোমাদের আগে বললাম V2 রয়েছে। অ্যান্ডটা কি কনজাংশন, দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করেছে এখানে। অনলিটাও অ্যাডভার্ব, এটা ক্রিয়া বিশেষণ। ওয়ান শব্দটিকে সীমাবদ্ধ এবং নির্দিষ্ট করে তুলেছে এখানে। এখানে ওয়ানটা অ্যাডজেক্টিভ, এটা একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটি সংখ্যাবাচক বিষয়, পার্সনের সংখ্যাকে নির্দেশ করছে যে ওয়ান পার্সন মানে একজন লোক বেঁচেছিলেন। কজন লোক, একজন লোক, তাহলে লোক পার্সনের সংখ্যাকে প্রকাশ করছে, সেই জন্য আমাদের এখানে ওয়ানটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার দেখো পার্সনটা কি নাউন, এটি সিঙ্গুলার নাউন। সারভাইভড এটা ভার্ব, সমাপিকা ক্রিয়া এটি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে রয়েছে। সারভাইভ ভার্বের ফার্স্ট ফর্ম, আর সারভাইভড ভার্বের সেকেন্ড ফর্ম। চলো আচ্ছা দেখো এইখানে আমাদের আরও একটা ছবি আছে, ছবি দেখে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। চলো ছবিটা একটু ছোট করে দিচ্ছি তোমাদের জন্য। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বা দেখো বিমানটি কিভাবে এখানে মানে দুর্ঘটনাস্থলে আছড়ে পড়েছে, দেখেছো পুরোটা দেখো একদম আগুন ধরে গেছে অনেক। হ্যাঁ, এবার এখানে কি দেখছি, আকাশ যেমন মৃত্যু তেমন মাটিতেও মানে তোমার ওই অনেকজনের প্রাণ গেছে। দেখো আমাদের এই বিমানের মধ্যে যারা আছেন তারা তো আর বাইরে বেরিয়ে আসতে পারেনি, তারা কিন্তু বিমানের মধ্যেই মারা গেছেন, শুধুমাত্র একজন ছাড়া, ঠিক আছে। এবার দেখো কি হলো, আর এইখানে দেখো নিচেও দেখো অনেক গাড়ি এসবগুলো দেখো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক মানুষ দেখো মারা গেছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেক মানুষ মারা গেছে, তাই না। তাহলে দেখছি আমরা কি বিমানে মোট যাত্রী ছিল 242 জন, মারা যান 241 জন, একজন প্রাণে বেঁচে যান। হ্যাঁ, আর আমাদের নিচেও অনেক মানুষ মারা যায়। তাহলে এই ছবিটির প্রেক্ষাপটে আমরা কি লিখতে পারি, বাক্যটি আমরা দেখো বাক্যটি এরকম লিখতে পারি যে মাটিতে থাকা কয়েকজনও নিহত হন। ছবি দেখে মনে হচ্ছিল না যে বাক্যটি কত বড় হবে। আসলে বিষয়টা হচ্ছে সুন্দরভাবে সহজভাবে তুমি বুঝো বিষয়টিকে এবং তুমি তার ট্রান্সলেট করো, ব্যাস আর কিচ্ছু না, জাস্ট এটাই তো রাইটিং মানে। মাটিতে থাকা কয়েকজনও নিহত হন, সাম পিপল অন দ্য গ্রাউন্ড অলসো ডাইড। মাটিতে থাকা কয়েকজন নিহত হন, তার এখানে সাবজেক্ট কি কয়েকজন, তাহলে কয়েকজন হচ্ছে সাম পিপল, সামওয়ান মানে কেউ একজন, তাহলে কয়েকজন ইংরেজি কি সাম পিপল, কোথায় না তো মাটিতে থাকা, অন দ্য গ্রাউন্ড, ক্লিয়ার। নিহত হন এই কি ডায়েড, DIED, ডায়েড ভার্বের সেকেন্ড ফর্মে আছে, এটি পাস্ট টেন্সের জন্য। অলসো ডায়েড, তাহলে কি হলো, সাম পিপল অন দ্য গ্রাউন্ড অলসো ডায়েড। আচ্ছা সাম দেখো এখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ কেন বলতো, বা ডিটারমিনেন্ট হিসাবে বসেছে কেন বলতো, কারণ পিপল এই যে লোকজন, এই লোকজনেদের একটা আমাদের সংখ্যা এখানে নির্দেশ করছে। পিপল এটা তো নাউন জানো, ওয়ান প্রেপোজিশন, দ্য আর্টিকেল বা ডিটারমিনার, গ্রাউন্ড এটা কি নাউন, হ্যাঁ গ্রাউন্ডটা নাউন, বিশ্বপদ। অলসোটা কি অ্যাডভার্ব, এটি অতিরিক্ত আরো তথ্য আমাদের দিচ্ছে, সেই জন্য অলসোকে আমরা অ্যাডভার্ব বলে দিচ্ছি। ডায়েড এটা তো ভার্ব, আমরা জানি সমাপিকা ক্রিয়া, এটা পাস্ট টেন্সে রয়েছে, আমি তোদের একটু আগে বললাম যে V2 রয়েছে। চলো পরে আমরা দেখছি আরও একটা ছবি আমাদের সামনে এসেছে, এই দেখো এই ছবির মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো দেখি একটু, কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে এয়ার ইন্ডিয়া A1171 এই যে ফ্লাইটটি, এইটি আহমেদাবাদ থেকে লন্ডন দিকে যাচ্ছিল, আমরা দেখলাম প্লেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে, দেখো এখানে আগুন ধরে গেছে, এই যে জায়গাটা এই পোর্শনটা দেখো আগুন ধরে গেছে, ঠিক আছে।
আগুন ধরে গেছে, দেখো এই যে ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার জন্য ইঞ্জিনটি আমাদের বিকল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ছবি, এই ছবি থেকে বাক্যের মাধ্যমে দেখো কি লিখতে পাচ্ছি। আচ্ছা, দেখো প্রতিবেদনে বলা হয়েছে যে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইঞ্জিনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মানে আমাদের যে ফুয়েল লাইন, সেই ফুয়েল লাইনে হয়তো কোনো সমস্যা হয়েছিল, সেই জন্য ইঞ্জিনে ফুয়েলটা পৌঁছাতে পারছিল না বলেই হয়তো ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। যাই হোক ব্যাপারটা, তাহলে তাহলে প্রতিবেদনে বলা হয়েছে এর ইংরেজি কি হবে? প্রতিবেদনে বলা হয়েছে রিপোর্টস সে, কি হবে না রিপোর্টস সে। ঠিক আছে, তাহলে প্রতিবেদনে বলা হয়েছে ইংরেজি হচ্ছে রিপোর্ট সে। এবার তোমরা আমাকে বলতে পারো স্যার এটা তো একটি প্রতিবেদন। আসলে ব্যাপারটা হচ্ছে দেখো প্রতিবেদন একটি, কিন্তু এই প্রতিবেদনটাকে তো অনেক মানুষ কি করেছেন, তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই জন্য আমরা এটাকে বলবো রিপোর্টস, মানে আমরা অনেকের কাছ থেকে পাচ্ছি তাই রিপোর্টস সে দ্যাট। রিপোর্টে কি বলা হয়েছে যে না এখানে সাবজেক্ট কি দ্য ইঞ্জিন, তাহলে দ্য ইঞ্জিন মানে ইঞ্জিনগুলো, দ্য ইঞ্জিন সরি ইঞ্জিনগুলো রয়েছে, দ্য ইঞ্জিনস, কারণ প্লেনে তো একটা ইঞ্জিন থাকে না, অনেকগুলো ইঞ্জিন থাকে। সো আমরা এখানে কি লিখছি যে ইঞ্জিনস মানে ইঞ্জিনগুলো কি হয়েছে স্টপড ওয়ার্কিং, তারা তার ইঞ্জিনের কাজ বন্ধ করে দিয়েছিল, মানে ইঞ্জিনগুলো তাদের কাজ বন্ধ করেছিল। কারণ কারণ কি ছিল? বিকজ, কারণ দ্য ফুয়েল ওয়াজ কাট অফ। সহজ, তাই না? তাহলে রিপোর্ট সে, প্রতিবেদনে বলা হয়েছে ইঞ্জিনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল, ইংরেজি হচ্ছে দ্য ইঞ্জিন স্টপড ওয়ার্কিং। কারণটা কি? বিকজ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, তাহলে দ্য ফুয়েল ওয়াজ কাট অফ। ঠিক আছে, দেখো রিপোর্টস এটা নাউন, সে এটা ভার্ব, দ্যাট এটা কনজাংশন, দ্য এটা আর্টিকেল বা ডিটারমিনার, ইঞ্জিনস এটাও নাউন, স্টপড এটা ভার্ব, ওয়ার্কিং এটা জিরান বা পার্টিসিপল, ভার্ব মানে দেখো এখানে এটা কি হয়েছে যে তোমার স্টপড এই ক্রিয়ার অবজেক্ট হিসাবে এখানে বসেছে। বিকজ এটা কি কনজাংশন, দ্য আর্টিকেল বা ডিটারমিনার, ফুয়েল এটা তো নাউন, টেল তাই না, নাউন এটা। ওয়াজ এটা কি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, আর কাট অফটা কি ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, তবে এটি কিভাবে ঘটলো তা এখনো স্পষ্ট নয়, মানে এই যে ঘটনাটি ঘটলো কিভাবে সেটা এখনো স্পষ্ট নয়। তাহলে এটা নিয়ে কি, ইট ইজ স্টিল নট ক্লিয়ার হাউ দ্যাট হ্যাপেন্ড, ইট ইজ স্টিল নট ক্লিয়ার, ইট ইজ স্টিল নট ক্লিয়ার, সরি আচ্ছা দেখো, তাহলে এটি কিভাবে ঘটলো তা এখনো স্পষ্ট নয়, ইট ইজ স্টিল নট ক্লিয়ার হাউ দ্যাট হ্যাপেন্ড। ঠিক আছে, ইট আমরা দেখব এটা হচ্ছে প্রোনাউন, এটা প্রোনাউন, এটাকে আমরা ডামি সাবজেক্টও বলতে পারি। কি বলতে পারি আমি? ডামি সাবজেক্ট। ঠিক আছে, বা প্রিপারেটরি প্রোনাউন এটাকে বলতে পারি। এটি ব্যাকরণগতভাবে বাক্যের শুরুতে বসলেও মূল বিষয় কিন্তু নির্দেশ করছে। এবার দেখো ডামি সাবজেক্ট ব্যাপারটা কি, যাকে ক্ষেত্র বিশেষে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা প্রিপারেটরি সাবজেক্টও বলা হয়। এটি হলো এমন একটি শব্দ যা ব্যাকরণের নিয়ম রক্ষা করার জন্য বাক্যের কর্তা হিসাবে বসে, কিন্তু এর নিজস্ব কোনো শাব্দিক অর্থ থাকে না। ইংরেজিতে মূলত দুটো রয়েছে এরকম আমাদের সাবজেক্ট, একটা ইট এবং একটা দেয়ার, একটা ইট এবং একটি দেয়ার। এই দুটোকে আমি ডামি সাবজেক্ট হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চাইছি। তাহলে এইগুলোকে কখন আমি ডামি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি বা কখন বলবো? দেখো ইট যখন ডামি সাবজেক্ট হয় কি হয়, সাধারণত সময়, আবহাওয়া, দূরত্ব, তাপমাত্রা প্রকাশ করতে অথবা মূল কথাটি বাক্যের শেষ দিকে নেওয়ার জন্য ইটকে আমরা ব্যবহার করি। যেমন ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে, এখানে ইট এর আলাদা কোনো কিন্তু অর্থ নেই, এটি বাক্য শুরু করার জন্য বসছে। আবার দেখো এক্সাম্পল 2, এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি ইট ইজ 5 o'clock, এখন বাজছে 5টা। ঠিক আছে,
এক্সাম্পল 3 দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। মূল বিষয় টু লার্ন ইংলিশ, কিন্তু গঠন সুন্দর করতে ইট এটিকে সামনে আনা হয়েছে। এবার দেয়ার যখন ডামি সাবজেক্ট হয় কখন হবে দেখো, যখন কিছু কোথাও থাকা আছে, বিদ্যমান বা ছিল এই রকম বা এমন উপস্থিতি বা অস্তিত্ব বোঝায়, তখন বাক্যের শুরুতে দেয়ারটা বসে। যেমন এক্সাম্পল 1-এ দেখি, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটি বই আছে। তখন এখানে কিন্তু আমরা কি করছি, এখানে আসল সাবজেক্ট হল আ বুক, দেয়ার শুধু এর ভূমিকাটাকেই তৈরি করে দিচ্ছে। এক্সাম্পল 2, দেয়ার ওয়ার মেনি পিপল অ্যাট দ্য ইভেন্ট, অনুষ্ঠানে অনেক লোক ছিল। তাহলে অনেক লোক ছিল, এটা বলতে আমরা দেয়ার ওয়ার কথাটা কিন্তু লিখি। ঠিক আছে, এইবার ব্যাপারটি হলো যে এদেরকে কেন ডামি সাবজেক্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা বোঝার জন্য চলো নিচে একটা ছবি দেখি। আচ্ছা, এই ছবির মাধ্যমে আমরা ব্যাপারটিকে বোঝার চেষ্টা করি একটু। আচ্ছা দেখো, কেন এদের ডামি সাবজেক্ট বলা হয়। পোশাকের দোকান, এটি দেখতেই পাচ্ছ, এটি একটি পোশাকের দোকান, তাই না, পোশাকের দোকান। এখানে দেখো, জামা কাপড় দেখানোর জন্য নকল মানুষ বা ডামি রাখা হয়। এই যে দেখছো এখানে যে রয়েছে মূর্তিটি, এটা কিন্তু কোনো মানুষের মূর্তি না, এটা একটা ডামি। ঠিক আছে, তেমনই বাক্যের রূপ বা গঠন ঠিক রাখার জন্য এই শব্দগুলোকেও ব্যবহার করা হয়। কোন শব্দগুলোকে না, তো ইট এবং দেয়ার, এই শব্দগুলোকে ব্যবহার করা হয় অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে। তাহলে এই জন্য আমরা একে বলছি ডামি সাবজেক্ট। যেমন দেখো, এটা কিন্তু মানুষ না, এটা মানুষের অবয়ব, এবং এই পোশাকগুলো একে পরে দেখতে কেমন লাগবে সেটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই ডামির উপরে পোশাকগুলোকে পরানো হয়। ঠিক তেমনইভাবে এই ইট কিংবা দেয়ার, এইগুলো দ্বারা বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করা হয়। এমনে কিন্তু এইগুলোনের কোনো বাক্যে কাজও নেই, তাই না, ব্যাপারটা কাজ নেই বলে ভুল হবে, মানে বাক্য তৈরি করার পরে এদের আর কোনো কাজও নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, ইজ ভার্ব আমরা জানি, স্টিল এটি অ্যাডভার্ব, সময় স্থায়িত্ব বা ধারাবাহিকতাকে বোঝাচ্ছে। নট এটি অ্যাডভার্ব, না বোধক, তাই না। ক্লিয়ার অ্যাডজেক্টিভ, কারণ সাবজেক্ট ইট এর অবস্থা এখানে বোঝাচ্ছে। হাউ এটি কনজাংশন, রিলেটিভ অ্যাডভার্ব এটি। দ্যাট প্রোনাউন, হ্যাপেন্ড এটি ভার্ব। তারপর দেখো পরের বাক্যে আরও একটা ছবি আমাদের সামনে এসেছে, আমরা ছবিটি দেখে একটু বোঝার চেষ্টা করি বিষয়টিকে। ভয়াবহ বিমান দুর্ঘটনা, আকাশে যেমন মৃত্যু তেমনি মাটিতেও মানে অনেক মানুষ মারা গেছেন। 242 জন মোট যাত্রী, 241 জন মারা গেছেন, একজন মাত্র বেঁচে আছেন। এইবার দেখো এখানে দেখো NDRE, মানে এই রকম আমাদের অনেক, দেখো এখানে আমাদের পুলিশও এসেছেন, এরা অনেকে এসেছেন কি করতে বলো তো, এই যে আমাদের মৃত্যুপুরী, এই মৃত্যুপুরী থেকে যদি কোনো মানুষ প্রাণে বেঁচে থাকেন তাহলে তাদেরকে চটজলদি উদ্ধার করে হসপিটালে পাঠানোর জন্য, কিংবা যারা মারা গেছেন তাদের দেহগুলোকে উদ্ধার করার জন্য ইনারা ছুটে এসেছেন। ঠিক আছে, তো দেখো আমরা এই বিষয়টাকে কীভাবে দেখতে পারি। অনেক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে আসে। তাহলে অনেক উদ্ধারকারী দল, এই ইংরেজিটা কি, দ্য মেনি রেস্কিউ টিমস। অনেক মানে কি, মেনি, উদ্ধারকারী দল মানে রেস্কিউ টিমস। দ্রুত ঘটনাস্থলে আসে মানে এসেছিল, এটি আসে আসলে এটি এসেছিল। তাহলে কেম ভার্বের সেকেন্ড ফর্ম, কেম, কাম মানে আসা, কেম মানে এসেছিল। কেম কুইকলি, তা কি হলো, মেনি রেস্কিউ টিমস কেম কুইকলি। তাহলে মেনি এটি একটি অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, রেস্কিউ এটি নাউন অ্যাডজেক্টিভ, টিমস এটি নাউন, খেম ভার্ব, এটি মেন ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, V2-তে রয়েছে। কুইকলি এটি অ্যাডভার্ব, আমরা জানি। উদ্ধারকারী দলগুলো কিভাবে এসেছিল, বা খেম এই ক্রিয়াটি কেমনভাবে হয়েছিল, মানে এসেছিল তারা কেমনভাবে, এটি বলতে আমাদের কুইকলি কথাটি ব্যবহৃত হচ্ছে, তাই এটি আমাদের কি, অ্যাডভার্ব। ঠিক আছে, তারপর দেখো আমাদের আরও একটি ছবি সামনে এসেছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই ছবির মাধ্যমে যে এখানে আমাদের দেশের দেখো বড় বড় নেতা রয়েছেন, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। গভীর শোকাহত সরকার এবং অনেক নেতা শোক প্রকাশ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী তিনিও শোক প্রকাশ করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও শোক প্রকাশ করেছেন, আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও গভীর শোক প্রকাশ করেছেন, তাই না। তাহলে এখানে ছিল 242 জন মারা গেছেন, 241 জন, একজন বাঁচে গেছেন, বেঁচেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি, নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ভারত সরকার আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন, আর আমরা সবাই মিলে আসুন
আমরা কি করি, নিহতদের স্মরণে নীরবতা পালন করি এবং তাদের আত্মার কামনা করি। ঠিক আছে, যাই হোক, দেখো আমরা এই বাক্যটি কিভাবে লিখব। সরকার এবং অনেক নেতা শোক প্রকাশ করেছেন। দ্য গভর্নমেন্ট অ্যান্ড মেনি লিডার্স, সরকার ইংরেজি কি, দ্য গভর্নমেন্ট, অনেক নেতা ইংরেজি কি, মেনি লিডার্স, তাহলে মেনি লিডার, দ্য গভর্নমেন্ট অ্যান্ড মেনি লিডার্স মানে সরকার এবং অনেক লোক, নেতা শোক প্রকাশ করেছেন। এক্সপ্রেসড, এক্সপ্রেসড ইংরেজি হচ্ছে প্রকাশ করা, এক্সপ্রেসড ইংরেজি প্রকাশ করা, এটি ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে পাস্টে, কি তাদের শোক, তাহলে দেয়ার সরো, দেয়ার সরো। দা এখানে আর্টিকেল বা ডিটারমিনার, গভর্নমেন্ট মানে নাউন, সরকার এখানে নাউন, অ্যান্ড এটি কনজাংশন, মেনি এটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, লিডার্স নাউন, এক্সপ্রেসড এটা ভার্ব, এটি পাস্টে রয়েছে, ভিটুতে ফর্মে রয়েছে। দেয়ার এটা প্রোনাউন বা এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন অথবা পজিটিভ ডিটারমিনার। সরো এখানে নাউন, দুঃখ এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সরো মানে দুঃখ আনন্দ, এসব আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে এটি ছিল পুরো দেশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। তাহলে ইট ওয়াজ আ ভেরি স্যাড অ্যান্ড শকিং ইভেন্ট, এটা পুরোটাই সাবজেক্ট, ফর দ্য হোল কান্ট্রি। ঠিক আছে, ইট এটা সাবজেক্ট, এখানে ইট এটা সাবজেক্ট, ইট ওয়াজ আ ভেরি স্যাড অ্যান্ড শকিং ইভেন্ট ফর দ্য হোল কান্ট্রি। ইট প্রোনাউন, ওয়াজ ভার্ব, আর্টিকেল বা ডিটারমিনার, ভেরি অ্যাডভার্ব, স্যাড অ্যাডজেক্টিভ এখানে, অ্যান্ড এখানে কনজাংশন, শকিং অ্যাডজেক্টিভ, ইভেন্ট নাউন, ফর এটা আমাদের প্রেপোজিশন, দ্য আর্টিকেল বা ডিটারমিনার, হোল অ্যাডজেক্টিভ, কান্ট্রি এটা আমাদের নাউন। ঠিক আছে, তাহলে আমরা এইরকমভাবে দেখো সুন্দর একটি রিপোর্ট রাইটিং উপস্থাপন করলাম। আজকে রিপোর্ট রাইটিং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর হ্যাঁ এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে দাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী দিনে সুন্দর আরও একটি ছবি দিয়ে উপস্থাপনার মাধ্যমে নতুন কিছু বিষয় নিয়ে। ঠিক আছে।